সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে আছেন সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক এবং গবেষক আমিন আল রশিদ। আমিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি, আলোচনা করে থাকি, অতিথির মুখ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকি। আজও আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে, এগুলোর দু একটির আলোচনা শুনবো অতিথির মুখ থেকে। আমিন ভাই, আপনারও নজরে পড়েছে আজকে এনসিপি নবগঠিত যে রাজনৈতিক দলটি, জুলাই গণ অভ্যুত্থানের যে ছাত্ররা ফ্রন্টলাইনার ছিলেন, তাদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল এতদিন ধরে সংগঠিত হয়েছে। আজকে নির্বাচন কমিশনের নিবন্ধনের শেষ দিনে তারা নিবন্ধনের জন্য আবেদনপত্র দিচ্ছে এবং এই যে তাদের ঘিরে এক ধরনের আকাঙ্ক্ষা বা নাগরিক ভাবনা বা একটি জেনারেশন, জেনজি শব্দটা কিন্তু তারা সামনে এনেছে। এই যে জেনজির যে এক ধরনের থিঙ্কিং ছিল, সেটুকু কতটুকু প্রত্যাশা প্রাপ্তি রূপ নেবে। এবং তারা, আমরা দেখেছি যে নাগরিক, এই যে জাতীয় নাগরিক পার্টি সেটি এতদিন ঢাকা কেন্দ্রিক, ঢাকার বাইরে খুব বেশি তারা সংগঠিত হতে পারেনি। তারপর আপনার কাছে কি তথ্য আছে যে তারা কতটুকু জন আকাঙ্ক্ষা পূরণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে ফ্যাসিবাদী আচরণের কারণে পালিয়ে যাওয়ার পরে, আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার পরে, সেই শূন্যতা পূরণ করতে কতটুকু সক্ষম হবে বলে আপনি মনে করেন? এটা অনেক বড় প্রশ্ন। আমি নিবন্ধনটা দিয়ে শুরু করি, তারপরে আকাঙ্ক্ষার জায়গায় যাই। নিবন্ধনের এটা একটা চলমান প্রক্রিয়া। আপনি জানেন যে 2008 সালের জাতীয় নির্বাচনের আগে আমাদের যে আরপিও, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, মানে গণপ্রতিনিধিত্ব আদেশ, নির্বাচনী আইন সেটি সংশোধন করে এই নিবন্ধনের বিধানটি যুক্ত করা হয়। এর আগে 8 ইলেকশনের আগ পর্যন্ত নির্বাচন করতে নিবন্ধন লাগতো না। তো ডক্টর শামসুল হুদার কমিশন এটা বিধানটা চালু করে। তারপরে প্রথম নিবন্ধিত দল হচ্ছে এলডিপি, তারপরে ধারাবাহিকভাবে বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাই নিবন্ধিত হয়। এবং সেই ধারাবাহিকতায় অনেকগুলো দলের নিবন্ধন পরে বাতিল হয়, যেমন ফ্রিডম পার্টির বাতিল হয়, জামাতের বাতিল হয়। আবার বেশ কিছু দল নিবন্ধন পায়নি। বছর পর বছর তারা ইলেকশন কমিশনের বারান্দায় ঘুরেছে। মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, জুনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, এরা আবার নিবন্ধন পায়নি। কিন্তু 5ই আগস্টের পরে এই দলগুলো আবার নিবন্ধন পেয়েছে। জামায়াত নিবন্ধন বাতিল হয়েছিল, তারা আবার নিবন্ধন ফিরে পেয়েছে। তার মানে নিবন্ধন নিয়ে একটা রাজনীতি চলে। ক্ষমতায় যে দল থাকে, সেই দল যেই দলটিকে মনে করে নিবন্ধন পাবে না, তাদের পাওয়া খুব কঠিন হয়। যদিও আমরা অফিসিয়ালি বলি যে সরকারের কথায় ইসি চলে না, ইসি হচ্ছে সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান, কিন্তু নিবন্ধনের রাজনীতি আমরা দেখেছি কিন্তু বলেছেন নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক, সরকারের সহযোগিতা ছাড়া ভালো ইলেকশন সম্ভব না। এটা আরেকটা কিন্তু এক ধরনের মানে তাদের সক্ষমতা জানান এবং নির্বাচনের বলটা সরকারের কোর্টে দেয়া, এটা খুবই ফ্যাক্ট। কারণ ইলেকশনটা কন্ডাক্ট করেন তো লোকাল রিটার্নিং কর্মকর্তারা, লোকাল প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী যদি থাকে, তাহলে শুধুমাত্র ইসির একার পক্ষে এটা সম্ভব না। এটা অনেক দীর্ঘ আলোচনা যে কেন ইলেকশন কমিশন একা একটি ভালো নির্বাচন করতে পারে না। আমরা নিবন্ধনে ফিরি। তাহলে এই নিবন্ধন নিয়ে একটা রাজনীতি ছিল বা এখনো আছে। সেই রাজনীতির আলোকে আজকে শেষ দিনে আমরা যেটা গণমাধ্যমে খবর দেখলাম যে 2 ডজনের বেশি দল নিবন্ধনের আবেদন করেছে আজকে শেষ দিনে। এবং আপনি দেখবেন যে গত কয়েক মাস ধরে মানে রাজনৈতিক দলের ছড়াছড়ি, নতুন দল, ইভেন অনেক আলোচিত, সমালোচিত, বিতর্কিত ব্যক্তিরাও নতুন রাজনৈতিক দল নিয়ে এসেছেন। ডেস্টিনি রফিকুল আমিন সাহেব জেল থেকে বেরিয়ে তিনি একটা নতুন দল করলেন। একজন ক্যাসিনো ব্যবসায়ী, খুব আলোচিত, তিনি একটা দল করলেন। সাবেক সামরিক কর্মকর্তা 2-3 জন, বেশ কয়েকজন একাধিক দল করলেন। তার মানে এই যে ছোট ছোট নতুন নতুন অনেক দল হচ্ছে আগামী নির্বাচনকে সামনে রেখে, এই দলগুলো আসলে কি করবে সেটা যেমন পরের প্রশ্ন, তার আগে নিবন্ধিত হতে হবে যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। তো সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা ওই দলগুলো নিয়ে আলোচনা করছি না, আমরা শুধুমাত্র আলোচনা করছি এনসিপিকে নিয়ে। কারণ আপনি ভূমিকায় যেটি বললেন যে এই এনসিপির ব্যাপারে মানুষের একটা বড় প্রত্যাশা, যেন আকাঙ্ক্ষা, তার প্রধান কারণ হচ্ছে তারা জুলাই অভ্যুত্থানে ফ্রন্ট লাইনে ছিলেন। ফলে এই তরুণরা যে দলটি করলেন, তারা আসলে কি করবেন? নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ, এই যে শব্দগুলো তারা বলেন, অনেকগুলো নতুন শব্দ তারা বলছেন। এবং আমি বোঝার চেষ্টা করলাম যেটা একটা দল কি করবে না করবে সেটি পুরোটা বোঝার জন্য তার গঠনতন্ত্রটায় নজর দেওয়া দরকার। এই দলটি গত শুক্রবারই তাদের গঠনতন্ত্র চূড়ান্ত করেছে এবং আপনি অনুষ্ঠান শুরুর আগেই এনসিপির সদস্য সচিবের সঙ্গে কথা বললেন, আমি শুনলাম আক্তারের কথা যে তারা একটি 46 পৃষ্ঠার গণতন্ত্র তৈরি করেছেন এবং গণমাধ্যমে যতটুকু দেখলাম
খুবই ভালো একটা ধারা তারা যুক্ত করেছে যে দলের শীর্ষরা পরপর দুবার একই পদে থাকতে পারবেন না এবং তারা সরাসরি ভোটে নির্বাচিত হবেন। ভেরি ডেমোক্রেটিক মানে বিধান আমি মনে করি। বাংলাদেশের সবচেয়ে বড় দলগুলো এই ডেমোক্রেসিটা চর্চা করে না, তারা পরিবারের বাইরে যেতে পারে না। এবং আমরা বছরের পর বছর ধরে দেখেছি যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট শেখ পরিবারের বাইরে কেউ হবে, শেখ হাসিনার বাইরে কেউ হবে, এটি তৃণমূলের নেতারা শব্দটিকে বাদ দিয়ে আওয়ামী লীগ, একইভাবে বিএনপি, জিয়া পরিবারের বাইরে কেউ বিএনপির চেয়ারপারসন হবেন, এইটা যেন আমরা ভাবতে পারি না। তো সেই জায়গা থেকে এনসিপি যেহেতু এরা পরিবারতান্ত্রিক রাজনীতির লিগাসি বহন করে না, এরা তরুণ, ছাত্র, বয়স কম, এরা একটা নতুন রাজনীতি যেহেতু করতে চায়, ফলে আমার কাছে মনে হচ্ছে তাদের এই যে আকাঙ্ক্ষার কিছুটা রিফ্লেকশন আমি ওদের গঠনতন্ত্রে দেখতে পাচ্ছি, যে এরা সরাসরি ভোটে এবং প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হবেন কিন্তু কাউন্সিলরদের ভোটে, যারা আবার জেলা উপজেলা পর্যায়ে। এটি বিধানটা বড় দলগুলোর আছে, কিন্তু আমরা জানি যে ভেতরে কি হয়। তো এই দলের গঠনতন্ত্রের মধ্যেই আমি দেখছি যে একটা নতুনত্বের ছাপ আছে এবং তারা নির্বাচন কমিশনে আপনি জানেন নিবন্ধিত হতে গেলে কিছু শর্ত মানতে হয় ইসির, এবং একটা বড় শর্ত হলো যে অন্ততপক্ষে 22টি জেলায় কমিটি থাকতে হবে, 100 উপজেলায় কমিটি থাকতে হবে। তো যতদূর জানা যাচ্ছে যে এনসিপি আজকে নিবন্ধনের আবেদনের সঙ্গে তারা প্রায় 25টি দলের কমিটি জেলা এবং 100-র বেশি তাদের যে ফেসবুক পেজ, সেখানে আমি দেখছি তারা দাবি করছে যে তারা 150টি উপজেলা কমিটি দিয়েছে, এর মধ্যে মহানগর কমিটি 2টি, সেল 13টি, উইং 10টি। তার মানে এই অল্প সময়ের মধ্যে 28শে ফেব্রুয়ারি দলটি গঠিত হলেও মার্চ, এপ্রিল, মে 3-3.5 মাস বা ম্যাক্সিমাম 4 মাসের মধ্যে তারা যে অগ্রগতিটা করলো এটি নিশ্চয়ই প্রশংসার, যদি তাদের তথ্য সঠিক হয়। এটি আমি বলবো যে প্রশংসার দাবি রাখে। এবং আমরা যেটা মনে করি, এই যারা আবেদন করলেন এই দফায় অনেকেই নিবন্ধন পাবে না কিন্তু, কারণ অধিকাংশ দলই আপনি দেখবেন যে এর আগে আমরা আওয়ামী লীগের আমলে সবশেষ যখন নিবন্ধন দেয়া হলো তখন আমরা দেখেছি অধিকাংশ দল নিবন্ধন পায় নাই, কারণ ইনভেস্টিগেট যখন করতে গেছেন ইলেকশনের কমিশনের কর্মকর্তা, তারা গিয়ে দেখেছেন যে অফিসের যে অ্যাড্রেস দেওয়া হয়েছে সেটাই ভুয়া। একটা বাড়ির সামনে একটা সাইনবোর্ড টানানো, ভেতরে গিয়ে দেখা গেল যেটা আদৌ নির্বাচন পলিটিক্যাল পার্টির অফিসই না। ফলে অধিকাংশ দল যারা আবেদন করেছে তারা আসলে নিবন্ধন পাবেই না, ঝরে যাবে। কিন্তু এনসিপি আমি মোটামুটি দৃঢ় হয়ে বলতে পারি তারা নিবন্ধনটা পেয়ে যাবে। তারা নিবন্ধন পাবে, প্রথমত তাদের এখন সক্ষমতাটা আছে, আবার সরকারের একটা সমর্থন বলেন, অনুরাগ বলেন, ভালোবাসা বলেন এই দলটির প্রতি আছে, ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে এবং সেটি থাকবার যথেষ্ট কারণও আছে। যেহেতু এই সরকারটি বসেছে যেই অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন, যাদেরকে প্রধান উপদেষ্টা বলেছেন তার প্রাথমিক নিয়োগকর্তা, তো সরকারের প্রাথমিক নিয়োগকর্তারা যখন একটা দল গঠন করেন, সেটিকে অনেকে আমরা কিংস পার্টি বলেছি, সেই কিংস পার্টি বলার কারণে তারা মাইন্ড করেছেন, কিন্তু এই একটা পারসেপশন আছে। তো ধরে নিচ্ছে তারা কিংস পার্টি, কিন্তু যদি তারা নতুন বাংলাদেশ সত্যি গঠন করতে পারে, আপনি আকাঙ্ক্ষার কথা বললেন, আমরা ধরে নিচ্ছি যে সরকারের সমর্থন এই দলটির প্রতি আছে, কিন্তু আসলে সে কি করবে? সে যদি সত্যি একটা নতুন ধরনের রাজনীতির পরিসর উন্মুক্ত করতে পারে, সে যদি একটা নতুন বয়ান তৈরি করতে পারে, সে যদি সত্যি জনবান্ধব পলিটিক্সটা করতে পারে, তাহলে তো সে কিংস পার্টি হলো, তার প্রতি যেখানেই হোক তার কর্মটা আমার জরুরি, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ফল। আমরা এনসিপির কর্মটা দেখতে চাইবো। কিন্তু অসুবিধা যেটা আমার কাছে মনে হয়, এই দলটি গঠিত হওয়ার আগে 2টি ধাপ আছে। কিন্তু জুলাই অভ্যুত্থানের সময় এই নেতারা, যারা এখন এনসিপির নেতা, তারা ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। 5ই আগস্টের পরে তারা গঠন করলেন জাতীয় নাগরিক কমিটি, তারপরে তারা করলেন জাতীয় নাগরিক পার্টি। তো বৈষম্য আন্দোলন পর্যন্ত, অভ্যুত্থান 5 আগস্ট পর্যন্ত এই ছাত্রদের, এই তরুণদের যে ভাবমূর্তি জনমানসে, জনপরিসরে ছিল, 5 আগস্টের পরে বিভিন্ন ঘটনায় তাদের অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে, তাদের অনেক কর্মকাণ্ড মানুষ নেয়নি, গ্রহণ করেনি, তাদের অনেক কথাবার্তা, মুক্তিযুদ্ধ, 71, বঙ্গবন্ধু, সংবিধান, এই বিষয়ে তাদের অনেকের কথাবার্তা, টোন, তাদের শব্দচয়ন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, মবকে উস্কে দেয়, বিভিন্ন ঘটনায় তারা পেছনে ছিল, এটা তো অস্বীকার করবার সুযোগ, এটা পরিষ্কার। এই সব ঘটনায়, কারণ এখানে সার্জিস আলম, হাসনাতরা তো নেতৃত্বই দিয়েছেন মবের। তাহলে এই সব ঘটনায় সাধারণ মানুষ, যারা ধরেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কিছুই না, যারা নিতান্তই সাধারণ মানুষ, যারা ভাবেন যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি দেখেছে নতুন কেউ আসুক, এই নতুন কেউ আসুক বলার লোকের সংখ্যা কিন্তু অনেক। আমরা ভেবেছিলাম, ধারণা করেছিলাম, বা এখনো করি, এই যারা মনে করে নতুন কেউ আসুক, তাদের সমর্থনটা যদি এনসিপি পায় তাহলে কিন্তু অনেক বড় এটা ভোট ব্যাংক, শক্তিশালী। কিন্তু তারা এই যে নতুন কেউ আসুক বলার যে জনগোষ্ঠী, সাধারণ মানুষ, তাদের কাছে তারা অজনপ্রিয় হয়েছে, নানা কারণে হয়েছে।
তারা নতুন হতে পারেনি, তারা পুরনো ফরম্যাটেই তারা করে। এবং এই দলের অনেক নেতার বিত্ত বৈভব, তাদের লাইফস্টাইল চেঞ্জ হওয়া, তাদের চাঁদাবাজির অনেক অভিযোগ এসছে গণমাধ্যমে। তাদের অনেককে দুদকের বারান্দায় যেতে হয়েছে। তাহলে একটা দল গঠন হওয়ার অব্যবহিত পরেই তাদেরকে যদি দুদকে যেতে হয়, সোশ্যাল মিডিয়া সমালোচনা হয়, গণমাধ্যমে রিপোর্ট হয়, এইটা একটা আমি বলবো যে প্রথমে একটা ধাক্কা তারা খেয়েছে। এটিকে ওভারকাম করা খুব বড় চ্যালেঞ্জ তাদের জন্য। কিন্তু আমি যেটা বললাম যে তাদের গঠনতন্ত্র দেখে আমি খুব আশাবাদী, এবং তাদের নেতৃত্বে কিন্তু অনেক খুব ডায়নামিক। এটা তো মানে কাজীর গরুর মতো কিতাবে থাকলো না, আমি সেটা বলছি যে একটা চ্যালেঞ্জ তাদের সামনে আছে। আবার আপনি যার সঙ্গে কথা বললেন, আমি কিন্তু আশাবাদী এই দলের যত নেতাই থাকুক না, আমি কিন্তু আক্তারের ব্যাপারে খুব আশাবাদী। আমি আক্তারের মধ্যে একটা ভাষানি গন্ধ পাই। আক্তারের মধ্যে এক ধরনের পলিটিক্যাল অ্যাটিটিউড আছে, তার মধ্যে একটা জনগণের কাছে যাওয়ার একটা, এবং সে এখন পর্যন্ত কোনো ফার্স্টিং কমেন্ট, উল্টাপাল্টা কথা বলে না, এখন তৈরি হয় না। তার মানে আক্তার যদি সিরিয়াসলি বিষয়টাকে ডিল করেন, এবং যেসব ভুল ত্রুটি বাই দিস টাইম হয়েছে তারা যদি একটু এটাকে এখান থেকে সরে আসেন, বাংলাদেশের মানুষের পালস না বুঝে আপনি যদি পলিটিক্স করেন, আপনি যতই নতুন কথা বলেন, মেজরিটি সাধারণ মানুষ বুঝতে হবে যে এই দেশের অধিকাংশ মানুষ কিন্তু ইন্টারনেট স্মার্টফোন মানে প্রজন্ম না, ইন্টারনেট স্মার্টফোনের প্রজন্ম সংখ্যা কম। মেজরিটি হচ্ছে আপনার আব্বা, আমার আব্বা মা, তারা কিন্তু এই জেনারেশন না, তারা কিন্তু বিরাট ভোট ব্যাংক। সেই বিরাট ভোট ব্যাংকের কাছে আপনি যেতে গেলে তাদের পালসটা, তাদের ফিলিংটা বুঝতে হবে। কিন্তু এনসিপির শুরুর দিকের কর্মকাণ্ডে, কথাবার্তা, ইভেন এখনো তারা মাঝে মধ্যে যা বলেন, তাতে আমার মনে হয় তারা বোধহয় সংখ্যাগরিষ্ঠ মানুষের ফিলিংটা, নাসিরউদ্দিন পাটোয়ারি তো মাঝে মধ্যে আবার গতকালকে নাসিরউদ্দিন পাটোয়ারি একটা কথা, আমি জানি এটা আপনি প্রসঙ্গটা টানবেন দিন একটু পরে, যে বিএনপি 50 থেকে 100টার বেশি আসন পাবে না বলেছেন। হয়তো আপনি টানবেন, আমি তখন হয়তো বলবো সেটি তাদের রাজনৈতিক স্টাইলবাজি বা রেটরিক। আমার পয়েন্ট খুব পরিষ্কার যে এনসিপি নিবন্ধন পেয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আগামী নির্বাচনটা যদি ফেব্রুয়ারিতে হয়, তারা নিশ্চয়ই এককভাবে নির্বাচন করবে না, তারা জোটবদ্ধ হয়ে করবে। যেভাবে নির্বাচন করুক, আমি মনে করি আগামী নির্বাচনে তার একটা ফ্যাক্টর হবে। রাজনীতিতে যে বয়ানটা আছে অনেকে দেওয়ার চেষ্টা করেন, আমি টেলিভিশনের টকশোতে অনেককে বলতে শুনি যে তাদের কারোর জামানত থাকবে না। আমার এটা মনে হয় না, মানে এভাবে উড়িয়ে দেওয়ার সুযোগ নাই এনসিপিকে। এনসিপি কিন্তু তরুণদের মধ্যে, আপনি শব্দটা বলেছেন জেনজি, তরুণদের মধ্যে এনসিপির একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বাই দিস টাইম। আমার কাছে, আমার যদি তথ্য ভুল না হয়, আমি তো মাঠে ঘাটে চষি, কিছুটা তৈরি হয়েছে। এখন এটাকে তারা ধরে রাখতে পারবে কিনা, ধরে রাখতে যদি না পারে, যদি তারা নিবন্ধিত হওয়ার পরে এই যে নির্বাচনের আরো যে 7-8 মাস সময়, এই সময়ের মধ্যে তারা যে জনবান্ধব পলিটিক্সটা করতে না পারে, তারা যদি সেই আওয়ামী লীগ বিএনপির সেই পুরনো পলিটিক্সটা করতে থাকে। কিন্তু এখানে মানে আমিন ভাই, এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে। পুরনো ধারাবাহিকতা বলে সবসময় আমরা পুরনোকে, রাজনৈতিক দলগুলোকে এক ধরনের স্টিগমার মধ্যে ফেলে দেই, এটি কি ঠিক? না, হ্যাঁ, পুরনো ধারাবাহিক বলতে আমরা যে পথ হাঁটলে কিন্তু আপনার পথের মধ্যে নানান ধরনের থাকবে, কিন্তু আমরা একটা পলিটিক্যাল পার্টির কাছ থেকে যে ধরনের অ্যাটিটিউড, যে ধরনের আচরণ প্রত্যাশা করি, আপনি সেটা পেয়েছেন। ধরেন গত 7-8 মাস বা 10 মাসে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে সক্রিয় দল যদি আপনি বিএনপিকে বলেন, বিএনপি গত 8-9 মাসে বিএনপির বিরুদ্ধে কতগুলো রিপোর্ট এসছে, তাদের চাঁদাবাজি, তাদের দখলবাজি, অভ্যন্তরীণ কোন্দলে শতাধিক নেতাকর্মীর নিহত হওয়া। এটি একটা দলের জন্য এটা পুরনো চর্চা না। এখন এটা কেন হচ্ছে এই কারণে যে কোন রাজনৈতিক দল, এনসিপিও তো মুখোমুখি হয়েছে, মুখোমুখি হয়েছে, কিন্তু সেইটা এনসিপি কে আপনি বিএনপির সাথে তুলনা করতে পারবেন না। বিএনপি একটি অর্ধশত বছরের পুরনো দল, আপনি তার সঙ্গে এনসিপি 4 মাসের পুরনো দল, তুলনা করার আমি সুযোগই না। আমি বলছি তারা পুরনো দল, যেহেতু পুরনো শব্দ বলছি, আপনি আওয়ামী লীগের সঙ্গে বিএনপি তুলনা করবো, আমি এর সঙ্গে জাতীয় পার্টি তুলনা করবো, তার সঙ্গে জামাতকে তুলনা করবো। এখন কেন এই ঘটনাগুলো ঘটে এই কারণে যে কোনো রাজনৈতিক দলের, মানে ক্যাডার ভিত্তিক দল, বামপন্থী দল বাদ দিলে মূলধারার দল বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির মতো দলগুলোয় নেতাকর্মীদের জন্য অর্থনৈতিক পরিকল্পনা নাই। তো যেই নেতাকর্মীরা বিএনপি 17 বছর ধরে নির্যাতনের শিকার হয়েছে, মামলায় বাড়িতে যেতে পারে নাই, তার ব্যবসা দখল হয়ে গেছে, সে আর্থিকভাবে, সামাজিক, মানসিক, অনেকের সংসার ভেঙে গেছে, এই লোকগুলো 5ই আগস্টের পরে ভাবলো যে এখন আমার সময়, আমি এখন সব ক্ষতি পুষিয়ে নেব। এই ক্ষতি পুষিয়ে নিতে গিয়ে কিন্তু তারা যেভাবে পারছে দখলের মধ্যে ঢুকে গেছে, চাঁদাবাজির মধ্যে ঢুকে গেছে। এখন একটা পলিটিক্যাল পার্টির কেন তো অর্থনৈতিক পরিকল্পনা থাকবে না, যে আমার নেতাকর্মীটা যে দলের জন্য কাজ করলো 15 বছর 17 বছর জীবনের ঝুঁকি নিয়ে, তার জন্য আমার কর্মসূচিটা কি? কই, বিএনপির কোনো কর্মসূচি আছে দলের জন্য? আওয়ামী লীগের কোনো কর্মসূচি আছে? কিন্তু জামাতের কিন্তু আছে। জামাতের নেতাকর্মীরা বেতনভুক্ত, তাই না? অনেক বামপন্থী, সেটা তো ক্যাডার ভিত্তিক রাজনীতি। আমি সেটাই বলতে, তাহলে এটা অর্থনৈতিক পরিকল্পনা না থাকলে নেতাকর্মীরা চাঁদাবাজি করবে। এই কারণে পার্টিতে কি অর্থনৈতিক পরিকল্পনা থাকবার সুযোগ আছে? কেন নাই? আপনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকবেন, অথবা আপনার নেতাকর্মী চাঁদাবাজি করবে না, এটা আপনি এনশিওর করবেন। সেজন্য আপনি তাকে কি পরামর্শটা দিচ্ছেন? আপনি মুখে বললেন, তারেক রহমান বারবার বলছেন যে আমরা টলারেট করবো, অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, বন্ধ তো হচ্ছে না, কারণ আপনি তো তাকে
টাকা ইনকামের বিকল্প ব্যবস্থা করে দিচ্ছেন না তো। এই জন্য আমি বলছি পুরনো বন্দোবস্ত এইটা। আচ্ছা। ফলে সেই জায়গা থেকে এনসিপি যদি সত্যি সত্যি এই চাঁদাবাজিটা না করতে পারে, তার দলের নেতার বিরুদ্ধে তো এসছে, আমি সেটা প্রত্যাশা করি না, সেটা বলছি। তারা যে নতুন কথা বলছে, টর্চার সেল পর্যন্ত তারা করে পেয়েছে, আমরা জানছি। আমি সেটা বলছি, তারা যদি সেই পুরনো ধারায় ঢুকে গেলে তো আর একটা আওয়ামী লীগ হবে, আর একটা বিএনপি গেলে কেন, ঢুকে তো গেছেই, ঢুকে গেছে না এখন পর্যন্ত। এখন তাদের ব্যাপারে উপসংহারে যাওয়ার সময় হয় নাই, একেবারেই নতুন। আমরা আরো একটু দেখব, আমরা এনসিপি কে ইলেকশন পর্যন্ত দেখব, নির্বাচনের তফসিল ঘোষণার পরে তার অ্যাটিটিউড কি, তার প্রার্থীরা কি আচরণ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপরে, কারা তাদের প্রার্থী হন। এবং এই যে সারা দেশে যে কমিটিগুলো হচ্ছে, একটু এখন খোঁজ নিতে হবে এই এনসিপির জেলা উপজেলা কমিটিতে কারা যুক্ত হচ্ছেন, এই লোকগুলো কারা। যদি তারা নতুন পলিটিক্সের কথা বলে, তাহলে নতুন ধারার চিন্তা ভাবনা ধারণ করেন এরকম লোকজনকে এনসিপির মেম্বার, প্রেসিডেন্ট, সেক্রেটারি হতে হবে। এটা ইনভেস্টিগেট করতে হবে যে কারা হচ্ছেন, তারা কি সেই পুরনো ধ্যান ধারণাই বহন করছেন। ফলে আমি মনে করি এনসিপি কে এখনই আওয়ামী লীগ, বিএনপি বা অন্য রাজনৈতিক দলের সঙ্গে তুলনা করতে চাই না। ইলেকশনের পর্যন্ত আমরা তাদেরকে দেখবো যে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথাবার্তা আসলে কিছু চেঞ্জ হয় কিনা। তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, চাঁদাবাজি কিংবা ধরেন এই যে দল গঠনের জন্য নানা জায়গায় আমরা কিছু চিঠিও পত্র দেখছি যে সহযোগিতার নামে তারা চাঁদাবাজি করছে, অভিযোগ পাচ্ছি। আমি মনে করি এগুলোকে আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেও দেখি। এনসিপির জন্য আরেকটু সময় আমি পার্সোনালি দিতে চাই, যে দেখতে চাই যে তারা এবং তাদের নেতারা যখন সমালোচনা করে যে অপর অনেকের কথা বলে, অনেকগুলো দলের কথা বলে, এই পলিটিক্স জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে বা 100 আসন পাবে না বা 50টার নিচে আসন পাবে, কিন্তু তাদের কর্মসূচি দিয়ে, তাদের কার্যক্রম, তাদের অ্যাটিটিউড, তাদের আচার আচরণ দিয়ে কি তারা 150 আসনের বেশি পাবার মতো সক্ষমতা বা সেই কাজ কি তারা করছে? কারা? এনসিপি না, আমি সেটাই বললাম যে এখন পর্যন্ত এনসিপির ব্যাপারে উপসংহারে পৌঁছানো কঠিন। কিন্তু তাদের একজন নেতা সম্প্রতি বললেন যে বিএনপি 50 থেকে 100টির বেশি আসন পাবে না। এটি তিনি বলেছেন, তার এটি ব্যক্তিগত ওপিনিয়ন নাকি দলের স্টেটমেন্ট আমরা তো জানি না। এখন আপনি যদি প্রিভিয়াস রেকর্ড দেখেন, আমার একটা হিসাব আছে যে বাংলাদেশের এ যাবৎকাল যে 12টি নির্বাচন হয়েছে, তার মধ্যে সবচেয়ে সুন্দর নির্বাচন আমরা বলি, তুলনামূলক ভালো নির্বাচন 91, 96 যেটা মূল নির্বাচন, 1 এবং 8, এই 4টি নির্বাচনে আমি একটা যোগ বিয়োগ করে দেখেছি যে বিএনপি 34.5 বোধ হয়, অর্থাৎ প্রায় 35% ভোট বিএনপি পেয়েছে। তাহলে 35% ভোট যদি একটা দলের থাকে, তাহলে 35% ভোটে 105টার মতো আসন হয়। তাহলে ওই হিসাবে আবার সবসময় কিন্তু ভোট প্রাপ্তির পরিসংখ্যান দিয়ে আসন হয় না, আপনি ভোট কম পেয়ে আসন বেশি পেতে পারেন। কারণ আমাদের যে ভোটের যে সিস্টেম, আপনি আমার চেয়ে 1 ভোট বেশি পেলেও আপনি জয়ী। 8এর নির্বাচনে বিএনপি এবং আওয়ামী লীগের ভোট প্রাপ্তির পরিসংখ্যানে, মানে সংখ্যায় ব্যবধান ছিল মাত্র 15%, কিন্তু আসনে ব্যবধান ছিল 200। আওয়ামী লীগ পেল 233টি, বিএনপি মাত্র 33টি। তার মানে নাসিরউদ্দিন যদি ওই হিসাব করে বলেন যে বিএনপির ভোট 35%, তাহলে 105টা পাবে। আমি ঠিক জানি না সে কোন অঙ্কে বলেছেন, কিন্তু এই মুহূর্তে আমি একটু অন্যভাবে যদি প্রশ্ন করি বিএনপিকে, যে বিএনপি গত 10 মাসে, অর্থাৎ 10 মাস আগের বিএনপি 5ই আগস্ট পর্যন্ত বিএনপি, আর 5ই আগস্টের পরের বিএনপি এক জায়গায় আছে। 5 আগস্ট পর্যন্ত বিএনপির প্রতি মানুষের যে সিম্প্যাথি ছিল, যে সমর্থন ছিল, আওয়ামী লীগের 15 বছরের টর্চারের মুখোমুখি দাঁড়িয়েও দলটি যেভাবে শক্তভাবে ছিল, এবং আমি তো বলি এটা যে আওয়ামী লীগের 15 বছরের রাজনীতিটা ছিল আসলে বিএনপিকে মাইনাস করো, বিএনপি মাইনাসের বদলে শক্তিশালী হয়েছে। সেই শক্তিশালী যেভাবে 5ই আগস্ট পর্যন্ত জনগণের কাছে বিএনপির একটা চিত্র ছিল, 5 আগস্টের পরে আমার কাছে মনে হয়েছে গত 10 মাসে বিএনপির সমর্থন তৃণমূলে অনেক কমেছে। এর জন্য তারা নিজেরা দায়ী। ফলে নাসিরউদ্দিন যদি বলে থাকেন যে 100-র বেশি আসন পাবে না, এই কথাটা উড়িয়ে দেওয়ার সুযোগ নাই। এটা বিএনপিকে এটাকে মিথ্যা প্রমাণ করতে হবে। ফলে আমরা আপাতত পলিটিক্যাল রেটরিক হিসেবেই রাখতে পারি যে হ্যাঁ, এটি 50 থেকে 100টি আসন পাবে না। পাবে কি পাবে না সেই সিদ্ধান্ত তো নাসিরউদ্দিনেরও না, আপনার আমারও না। এটা ভোটে হবে। এটা ভোট হোক, ভোট হওয়ার পরে আমরা বুঝবো যে আসলেই। আবার এর আগে কিন্তু মার্চ মাসে, আপনার মনে আছে কিনা, বিএনপির একজন সিনিয়র নেতা হারুনুর রশিদ, উনি একটা অনুষ্ঠানে বলেছিলেন যে এই মুহূর্তে নির্বাচন হলে যে দেশের পরিস্থিতি, বিএনপি 90 ভাগের বেশি ভোট পাবে। 90 ভাগের বেশি ভোট পেলে তো 270টি আসন পায়। এইটাও আমার কাছে মনে হচ্ছে অবাস্তব। কোন দল, সবটাই রেটরিক, কোন দল 90% ভোট পাবে না। 90% ভোট তো কাস্ট হবেও না। না, ভোট তো কাস্ট হবে 60%। আবার আগামী নির্বাচনে কত পার্সেন্ট ভোট কাস্ট হবে, অনেকগুলো অঙ্ক আছে। যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এরা যদি ভোট করতে না পারে, যদি সরকার এদেরকে নির্বাচন করতে না দেয়, ইলেকশন কমিশন এদেরকে যদি নির্বাচনে অযোগ্য ঘোষণা করে, তাহলে এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যারা ভোটার 20% তারা আদৌ ভোট দিতে যাবে কিনা, এটা একটা বড় কোশ্চেন। যদি না যায় তারা, তাহলে আওয়ামী লীগের যদি ভোট, আপনি আগের ভালো নির্বাচনগুলোর যে পরিসংখ্যান, তাতে যদি আওয়ামী লীগের ভোট 35%, 38% একটা হিসাব আছে, যদি হয়, যেটি গত 15-16 বছরে হয়তো অনেক কমেছে, কমলেও 25% ভোট যদি আওয়ামী লীগের থাকে, জাতীয় পার্টির যদি 10% ভোট বা 8% থাকে, এই লোকগুলো কি করবে? এরা যদি ভোটকে বয়কট করে, বর্জন করে, ভোট দিতে না যায়, তাহলে তো আপনার
আলটিমেটলি টোটাল ভোটের কাস্টিং কম হবে, তখন তো বিএনপি, এনসিপি, জামাত যারা ভোটে থাকবে তাদের ভোটও কমবে। ফলে এখনই এটা বলবার সুযোগ নাই যে কোন দল কত % ভোট পাবে, কিন্তু আমরা প্রত্যাশা করি ভোটটা হোক, অংশগ্রহণমূলক হোক। এবং অংশগ্রহণমূলক বলতে সেটার আবার ব্যাখ্যা প্রফেসর ইউনূস যেটা দিচ্ছেন যে মানুষ অংশগ্রহণ করলেই অংশগ্রহণমূলক, সব দল আসতে হবে না। কিন্তু আপনি নিশ্চিত থাকেন যদি বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টির সবাই অংশগ্রহণ করতে না পারে, যদি সরকার অংশগ্রহণ করতে না দেয়, তাহলে ভোটটা বিতর্কিত হবে, প্রশ্নবিদ্ধ হবে, সে বিতর্ক থেকেই যাবে, থাকবে এবং সে বিতর্ক পরে হতে পারে। যাই হোক, সেটি মীমাংসার পথ নিশ্চয়ই সরকার এবং রাজনৈতিক দলগুলো বসেই সিদ্ধান্ত নেবেন। এবং প্রফেসর ডক্টর ইউনূস কিন্তু সেটি নির্বাচন কমিশনের কোর্টে ঠেলে দিয়েছেন যে তারা সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না। কিন্তু এটিও একটা পলিটিক্স, কারণ দিন শেষে সিদ্ধান্তটা সরকার নেয়। সিইসি যেমন বলেছেন যে সরকারের সহযোগিতা ছাড়া ভালো নির্বাচন হয় না, তেমনি সরকার না চাইলে ইলেকশন কমিশন কাউকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করবে না। সরকারের গ্রিন সিগন্যালটা লাগবে, এটা আনঅফিসিয়ালি হবে, মানে সেটা আসলেই পলিসির ব্যাপার, এটা একদমই সরকারের স্ট্যান্ডার্ড ব্যাপার, সরকার কি চায়। জি আমিন ভাই, আরেকটি সংবাদ আমরা দেখেছি যে আজকে শেখ হাসিনা এবং সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপি মামলা করেছে এবং তারা এই যে ভোট র্যাগিং এবং ভোটকে যে নষ্ট করা বা এই নানান অভিযোগ তুলে মোট 19 জনকে এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মামলা করেছে। এবং এটি আসলে জনগণের একটি শ্রেণীর কিন্তু দাবি ছিল যে এই মামলাটি হওয়া দরকার, নির্বাচনকে যারা নষ্ট করেছে তাদের বিচারের মুখোমুখি করা জরুরি। তো অনেক দেরিতে করলো এই মামলাটি ফাইলিং নিয়ে বা এই নির্বাচন কমিশনের কর্মকাণ্ড, আপনি কিভাবে এটি বাংলাদেশের রাজনীতিতে একেবারেই নতুন ঘটনা যে বিগত 3টি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সিইসি, কমিশনারগণ, ইভেন সচিবরাও নিশ্চয়ই এর মধ্যে আছেন, অজ্ঞাত আরো অনেক আছেন, এবং প্রথম আসামি বোধহয় শেখ হাসিনা নিজে, সাবেক প্রধানমন্ত্রী। এটি একটা আমি যেটা বলি যে প্রতীকী ঘটনা আমি মনে করি, কারণ এটা আপনি সাজা দিবেন, শাস্তি দিবেন কাকে, অপরাধটা আপনি প্রমাণ করবেন কি করে। ইলেকশনটা অভিযোগ যদি বিএনপির হয় যে ভোট বিতর্কিত হয়েছে, র্যাগিং হয়েছে, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে ভোট র্যাগিং হয়েছে, ভোট দুর্নীতি। তাহলে প্রত্যেকটা ভোট কাউন্ট করে প্রত্যেকটা নির্বাচন ইনভেস্টিগেট করতে হবে যে কোথায় কোথায় কিভাবে কোন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন এই ভোটটিকে বিতর্কিত করেছে। এটি প্রমাণ করতে না পারলে আপনি সিইসি রকিবউদ্দিন কিংবা এম এ আউয়াল ওনাদেরকে ধরতে পারবেন না। এক। দ্বিতীয় কথা হচ্ছে, নির্বাচন কমিশনকে আপনি স্বাধীন যতই বলেন না কেন, সে কি করবে, কতটুকু করবে, কি করতে পারবে, এটি পুরোটা নির্ভর করে সরকারের নির্বাহী বিভাগের ওপর। বিগত 3টি নির্বাচন বিতর্কিত হয়েছে, প্রশ্নবিদ্ধ হয়েছে, আমরাও জানি। একটা রাতের ভোট, একটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট, একটা আমিরামি ভোট, সারা বিশ্ব দেখেছে। এইটা কি শুধুমাত্র এককভাবে আপনি সিইসি কমিশনারকে দায়ী করলে লাভ আছে? আপনি যে কথা বললেন যে এটা প্রমাণ করবে কিভাবে, এটা প্রমাণ হতে আর বাকি কি? আপনি পারসেপশন দিয়ে প্রমাণ করা, আদালত পারসেপশনে চলে না। এটা যদি আদালতকে প্রমাণ করতে হয়, আদালত প্রত্যেকটা ডে টু ডে ঘটনার বিশ্লেষণ, সাক্ষী প্রমাণ, কাগজপত্র, ভিডিও ফুটেজ সব থাকতে হবে। আপনি জনগণের পারসেপশন অনেক কিছু আছে, পারসেপশন দিয়ে আদালত বিচার করলে তো পৃথিবীর সব লোকের সেই কাগজপত্র আলামত তো সবই আছে। আমি সেজন্য বললাম যদি আদালত প্রমাণ হয় তাহলে বিচার হবে। আমি বলছি এটা খুব কঠিন। মানে 3টি নির্বাচনে অপরাধ হয়েছে, বিতর্কিত হয়েছে, সবাই জানে, কিন্তু আদালতে যিনি বিচার করবেন ওনাকে আপনার সমস্ত এভিডেন্স দিতে হবে যে কিভাবে বিতর্কিত হয়েছে, কিভাবে, কোথায় কোথায়। কারণ আপনার কি মনে হয় ইলেকশন কমিশন কাগজপত্র ত্রুটিপূর্ণ রেখে রেজাল্ট দিয়েছে? এবং আমিন ভাই, আমার কাছে মনে হয় যে আগামী বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচনকে এক ধরনের রাজনৈতিক চাপে রাখবার জন্য এই মামলা বটেই না, এটা অবশ্যই যে এই পথে, মানে আপনি যদি এরকম কিছু করেন আপনার অবস্থা এরকম হবে। এখানে দুইটা দিক আছে। প্রথমত আমি মনে করি যে এই যে 5ই আগস্টের পরেই আপনি খেয়াল করবেন যে দাবিটা আছে যে যারা নির্বাচনকে ম্যানিপুলেট করেছেন, যাদের অধীনে খারাপ নির্বাচন হয়েছে তাদের শাস্তি হওয়া দরকার। ইভেন ওই নির্বাচনের সঙ্গে মাঠ পর্যায়ে যারা জড়িত ছিলেন, রিটার্নিং কর্মকর্তা, প্রধানত ডিসিরা, তাদেরও ইতিমধ্যেই শাস্তিমূলক ব্যবস্থা। তাহলে হবে কি, এখন আগামী নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন, এই ভয়ে তারা যদি ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য চেষ্টাটা করেন যে না আমি সরকারের চাপে মাথা নত করবো না, এই ইলেকশন কমিশন যদি মনে করে যে না সরকারের চাপ যতই থাকবে আমি ফ্রি ফায়ার ইলেকশন করবো, না হলে ভবিষ্যতে আমাকে ধরবে, এই একই পথে যাবে, এইটা যদি এই উদ্দেশ্য হয়ে থাকে তাহলে ভেরি গুড, এটা হওয়া ভালো। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এইটা প্রমাণ করা, এইটার শাস্তি দেওয়া, এটা খুব কঠিন হবে। কারণ আপনি এটা আমার দেখবার প্রয়োজন আছে যে বিএনপির যে অভিযোগটা বা মামলার যে ড্রাফট, এটা আমি এখনো দেখি নাই, তারা অভিযোগগুলো কি কি করেছেন, এবং এইটা চার্জশিটের ব্যাপার আছে। একটা মামলা তো ফাইল হলেই বিচার হয়ে যায় না, এইটার প্রাথমিক ইনভেস্টিগেশন হবে, এটা পুলিশ এটা রিপোর্ট দেবে,
তাই না? তারপরে বিচার সারা দেশেই তো এই ইনভেস্টিগেশন, সারা দেশে ইনভেস্টিগেট করতে হবে আপনাকে, এবং এটা বিরাট কাজ হবে, এটা অনেক দীর্ঘ একটা প্রসেসের মধ্যে যেতে হবে। এটি যদি আসলেই বিচার করা যায় তাহলে বাংলাদেশের আগামী দিনে কোনো নির্বাচন নিয়ে আর শঙ্কায় পড়তে হবে বলে আমার মনে হয়। সেটাও খুব কঠিন, ডিপেন্ড করে কোন সরকার ক্ষমতায় থাকলো। দিন শেষে যেটা হবে, পুলিশ ইনভেস্টিগেট করতে গিয়ে ফাইনালি রিপোর্টে যে আমরা যেটা পাবো এরকম যে ইলেকশন কমিশন, মাঠের রিটার্নিং কর্মকর্তা, ওনারা উপরের আদেশ পালনে বাধ্য হয়েছে। এখন ধরেন ডিসি ইন্টার্ন, দেখা যাবে যে পুলিশ ইনভেস্টিগেট করতে গেছে ওনার ঘাড়ের উপরে তো দায় আসবে বলে, কারণ পুলিশও তো একটা ইলেকশন ম্যানিপুলেট হয়তো শুধু রিটার্নিং কর্মকর্তার কারণে অর্গান কাজ করে এখানে। 18 ইলেকশনটা তো পুলিশের ভূমিকাটা আমরা জানি, তাহলে আপনি কয়জন পুলিশকে, কয়জন ওসি কে, কয়জন এসআই কে আপনি ধরবেন, কতজনের ব্যাপারে আপনি কনস্টেবলকে ধরবেন, কয়জন কনস্টেবলকে ধরবেন? ফলে খুব কঠিন এটা, আমি মনে করি। খুব ইভেন প্রচুর প্রিজাইডিং কর্মকর্তা যারা একদম ভোট কেন্দ্রে যারা দায়িত্ব পালন, স্কুল শিক্ষকরাও তো আপনি কতজনকে ধরবেন? ফলে আমি মনে করি এটা একটা হিউজ কাজ। তবে বিএনপি যে মামলাটা করলো এটা প্রতীকী মূল্য আছে, এটা সারা জীবন বাংলাদেশ হিস্ট্রিতে এটা রেকর্ড হয়ে থাকবে যে ইলেকশনের র্যাগিং এর কারণে সিইসির বিরুদ্ধে, সিইসিদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি মনে করি এটা একটা একাডেমিক ভ্যালু আছে। ভবিষ্যতে বাংলাদেশের পলিটিক্যাল সায়েন্সের আলোচনায়, রাজনীতির আলোচনায় রসদ যোগাবে, এটা রসদ যোগাবে যে কোনো কিছুর বিরুদ্ধে আদালতে যাওয়া যায়, এবং যদি সত্যি সত্যি একটা বিচারের প্রসেসের মধ্যে ঢোকা যায়, আমি মনে করি এটা ভালো অগ্রগতি। বিচার বিভাগ যদি স্বাধীনতা দেখায় তাহলে ইলেকশন নিয়ে ভবিষ্যতে ইলেকশন কমিশনগুলো একটা চাপে থাকবে, আমার মনে হয় চাপে থাকবে। কিন্তু দিন শেষে যেটা হবে, ঘুরে ফিরে যেই সরকার ইলেকশনটা কন্ডাক্ট করে বা কন্ডাক্ট করে, যার অধীনে নির্বাচনটা হয়, যেই সরকার থাকতে, দিন শেষে বলটা তার কোর্টে। ধরেন আগামী ইলেকশনটা যদি প্রফেসর ইউনূসের সরকারের অধীনে হয়, ইলেকশনটা কেমন হবে সিইসির ভাষায় পুরোটা নির্ভর করবে তার সরকারের উপরে, তার ইন্টেনশনের উপরে। বলেও দিয়েছে এইটাই দিন শেষে এইটাই সঠিক। আমিন ভাই, এটাকে আপনার কি মনে হয়? আমার যেটা মনে হয় আরেকটি মাজদার হোসেন মামলার মতো রেফারেন্স তৈরি হচ্ছে কিনা? আমার মনে হয় হতে পারে, কিন্তু এটা খুব, এই মামলাটা অনেক বড় মামলা হবে এবং এটা দীর্ঘ প্রক্রিয়া লাগবে, এটা তো সহজ না। এটা সুরাহা করতে দীর্ঘ বছর লাগবে যদি আপনি ঠিকঠাক মতো করতে চান, কারণ এখানে পুলিশের ইনভেস্টিগেশনেই অনেক দিন সময়, অনেক দিন আমি বলবো অনেক মাস, অনেক বছর লাগতে পারে। আবার পরবর্তী সরকার এসে যদি এটাকে ধরেন, বাংলাদেশে অনেক বড় বড় মামলা হয়েছে, আবার ওটা ফাইল চাপা পড়ে গেছেন, আগামীতে যারা সরকার গঠন করবেন তারা যদি ক্যারি না করেন, তাহলে এটা আবার আলোর মুখ দেখবে, ভ্যালুলেস হয়ে যাবে, এবং এটা একটা হাস্যকর রেফারেন্স হবে। হাস্যকর না হবে না, মামলাটা হয়েছে, আমি মনে করি এটা একটা ভ্যালু আছে, এটা আমরা রেফারেন্স ভবিষ্যতে মাজদার হোসেন মামলার মতো একটি রেফারেন্স তৈরি হোক, আমরা চাই সেটা একটা ভালো রেফারেন্স তৈরি হোক। পরবর্তী নির্বাচন কমিশনগুলো যাতে একটু চাপে থাকে, জবাবদিহির মধ্যে থাকে, এবং হবে কি সরকারগুলো তখন একটা ভয়ের মধ্যে থাকবে যে না, যা খুশি করা যায় না। এবং আমি প্রত্যাশা করবো এই সরকারের কাছে যে আগামী নির্বাচনটা যেন একটা খারাপ এক্সাম্পল তৈরি না করে। যে ডক্টর ইউনূস বারবার বলছেন যে আগামী নির্বাচনটা হবে বাংলাদেশের হিস্ট্রিতে সেরা নির্বাচন, এইটা যদি মিন করে থাকেন, সেটা যদি হয়, সেটা হলে সারা জীবন ওনাকে মানুষ মনে রাখবে। এই জায়গাটা বিচ্যুতি হয়ে গেলে, আমিন ভাই, সেটা তো দুই ধরনের হতে পারে। উনি ভালো নির্বাচন বলেছেন, একেবারে ভালো নির্বাচন, উনি ভালো নির্বাচন বলেন, আমরা সেইটা প্রত্যাশা করি, ভালো নির্বাচন প্রত্যাশা করি। আমিন ভাই, আমরা শেষ করবার আগে আরেকটি বিষয় আলোচনা করতে চাই। জোটবদ্ধ হলো বাংলাদেশ, চীন ও পাকিস্তান। অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রা মান উন্নয়ন করবার লক্ষ্যে বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে নতুন ত্রিপক্ষীয় জোট গঠন করবে চীন, এই কাজটি শুরু করেছে। এই জোট ভবিষ্যৎ এবং এই জোটের প্রাসঙ্গিকতা, বর্তমান গ্লোবাল যে পলিটিক্স, জিও পলিটিক্সে এই জোট কতটুকু ভূমিকা রাখবে, বা এতে দেশ হিসেবে বাংলাদেশ কতটা উপকৃত হবে, না নতুন কোন শত্রুর মুখে আবার পড়ে যাবে, শত্রুতার মুখে পড়ে যাবে? আমাদের আপনার সবশেষটাই মনে হচ্ছে, কারণ আপনি দেখেন এই জোটটা কখন হলো এবং এই জোটের উদ্যোগটা কখন হলো? 5ই আগস্টের পরে। 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠতা ছিল কার? ভারতের। 5 আগস্টের পরে দেখলাম ভারত বাংলাদেশ একটা শত্রু ভাবাপন্ন, সবচেয়ে খারাপ সম্পর্ক হয়ে গেল। বাংলাদেশ ভারতের সঙ্গে সবচেয়ে খারাপ সম্পর্ক। এখন দুই দেশের ভিসা আদান প্রদান পর্যন্ত বন্ধ, অথচ মাঝখানে মাত্র একটা কাঁটাতারের পুশিনটাই চলছে, ব্যাগ বেশি হচ্ছে না। তাহলে আবার আপনি এই আলোচনা করতে গেলে আপনাকে শুরু করতে হবে 71 থেকে। 1971-এ আমরা যেই দেশটির বিরুদ্ধে লড়াই করে স্বাধীন হলাম, যেই ভারতের সহায়তা নিয়ে, সেই ভারত এখন আমার সবচেয়ে বড় শত্রু। আর যাদের বিরুদ্ধে লড়াই করে আমরা স্বাধীন হলাম, সেই দেশটি আমার এখন বন্ধু হয়ে গেল। এবং সেই দেশ এবং পাকিস্তানের সঙ্গে আমরা যখন যুদ্ধ করছি, পাকিস্তানের সঙ্গে কে ছিল? চীন ছিল। আমার মুক্তিযুদ্ধে চীন কিন্তু বিরোধিতা করেছে। তাহলে মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে যে দেশটি আমাদের 71-এ, যাদের সঙ্গে পরে আমাদের সম্পর্ক ভালো হয়েছে চীনের সঙ্গে, কিন্তু সেই মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দল এবং যার সঙ্গে সরাসরি আমরা ফাইট করে স্বাধীন হলাম, তাদের সঙ্গে আমি এখন জোট করছি। এবং মুক্তিযুদ্ধে সমর্থনকারী দেশ, তারা এখন আমার সবচেয়ে বড় শত্রু। এটির তো একটা পলিটিক্স আছেই। এবং একটা জিও পলিটিক্স হলো এই
যে এই আমরা বাংলাদেশ এমন একটা সিরিয়াস জায়গায়, বঙ্গোপসাগরের এমন একটা প্রান্তে আমরা, যে এইখানে ভারতের স্বার্থ আছে, চায়নার স্বার্থ আছে, আমেরিকারও আছে। ফলে এই যে জোট যদি সত্যি সত্যি হয়, বাংলাদেশ, চায়না এবং পাকিস্তান জোট যদি হয়, ইন্ডিয়া তো এটা অবশ্যই ভালোভাবে নেবে না। কারণ এই রিজিয়নে মানে ইন্ডিয়ার নতুন শত্রু, ইন্ডিয়ার সঙ্গে আমরা আরো বেশি শত্রুতার মধ্যে জড়িয়ে গেলাম বলে মনে হয় যদি হয় এটা। কারণ ইন্ডিয়া এমনিতেই কিন্তু শুধু কি ইন্ডিয়া, আমেরিকার তোপের মুখে পড়তে পারি, কারণ এই অঞ্চলে সারা পৃথিবীতেই আমেরিকার প্রধান প্রতিপক্ষ চীন। তাহলে আপনি চীনকে বন্ধু করে দিচ্ছেন, আবার এই রিজনে আমেরিকার বন্ধু হচ্ছে ভারত। তাহলে আপনি ভারতকে শত্রু যদি বানিয়ে ফেলেন, আমেরিকাকে শত্রু বানিয়ে ফেলেন, আবার বাংলাদেশ মায়ানমার সীমান্ত ইস্যুতে, আরাকান আর্মির ইস্যুতে যেসব ঘটনাগুলো ঘটছে, মনে রাখতে হবে এখানে আমেরিকা 1 নম্বর প্লেয়ার। ফলে আপনি এইখানেও যদি আপনি সত্যি সত্যি পাকিস্তান এবং চীনের সঙ্গে নতুন অ্যালাই তৈরি করেন, তাহলে আপনি আরো বেশি শত্রুতার দিকে যাচ্ছেন কিনা আমি ঠিক জানি না। এই সময়ে এসে যখন বাংলাদেশে প্রয়োজন একটা গণতান্ত্রিক উত্তরণ, যখন প্রয়োজন একটা ফ্রি ফেয়ার ইলেকশন করে একটা রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেই সময় আমার এই জোটটা হতে পারতো যদি পলিটিক্যাল গভর্নমেন্ট করতো, একটা স্টেবল জায়গায় গিয়ে যদি রাজনৈতিক সরকার করতো, তখন আলোচনাটা কম হতো। তো আপনি এমন একটা সময় করছেন যখন ভারতের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক তলানিতে, সেই সময় আপনি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করছেন, চীনের সঙ্গে জোট করছেন। এটি আমেরিকা নিশ্চয়ই ভালোভাবে নেবে না, ভারতও ভালোভাবে নেবে না। ভালোভাবে না নিলে কি হবে আমরা এখনই বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয় যে এই উদ্যোগটা হতে, বাংলাদেশ যে কোনো কারোর সাথে জোট করতে পারে, তার অর্থনৈতিক জোট হতে পারে, সামরিক জোট, আমি কারোর সাথে জোট করতে পারি, কিন্তু আমি কখন করছি, সেই সরকারে কে আছেন সেটি খুব গুরুত্বপূর্ণ। একটা ইন্টারিম গভর্নমেন্ট যার কোনো ওই অর্থে সরাসরি পলিটিক্যাল বা পাবলিক পিপলসের ম্যান্ডেট নাই, সে এই ধরনের উদ্যোগ নিলে এটা প্রশ্নের মুখে পড়বে। নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট যারা আসবে তারা এসে যদি এরকম একটা উদ্যোগ নিতে, তাহলে ভালো। পলিটিক্যাল গভর্নমেন্টও তো এরকম একটা জোটের মধ্যে ঢুকে গেলে সেই নেক্সট পলিটিক্যাল পার্টির জন্য তো পলিটিক্যাল গভর্নমেন্টের চাপ তৈরি করবে, এক ধরনের চাপ করে তো এসে বের হয়ে যাওয়াটা কঠিন হবে। আমার কাছে মনে হয় যে এই উদ্যোগগুলো এখন যে কোনো পলিসি ইস্যুতে অনেক বড় কাজে এখন হাত না দেওয়া ভালো, এবং একটু সময় নিলে ভালো। এবং আমার মনে হয় যে কন্ট্রোভার্সি তৈরি করতে পারে। আপনি উন্নয়নের বড় প্রকল্প আপনি নেন, অসুবিধা নাই, কিন্তু ইন্টারন্যাশনালি বা পররাষ্ট্র ইস্যুতে কনফ্লিক্ট তৈরি করবে, বাংলাদেশকে ঝামেলায় ফেলতে পারে, আমি এরকম কাজে যাচ্ছি কেন? আমার তো দরকার নাই, আমি বিপদের যাবো কেন? আমি এখন আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ করার দরকার নাই, চায়নার সঙ্গে, ইভেন আমি মনে করি ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ করার আমার দরকার নাই। প্রতিবেশী তো বদলানো যাবে না। ফলে আমার মনে হয় যে এই বিগ ইস্যু, কনফ্লিক্টিং ইস্যুতে এই ইন্টারিম গভর্নমেন্টের উচিত হবে না জড়ানো। তারা বরং একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের দিকে যাওয়াটাই তাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। জি, ধন্যবাদ আমিন ভাই। আমরা প্রত্যাশা করি আসলে যে দেশের ভবিষ্যৎ, সাধারণ মানুষের ভবিষ্যৎ এবং জনগণের নিরাপত্তা, নিশ্চয়তা, এগুলো আগে দেখতে হবে, বিবেচনা করতে হবে। প্রতিবেশীর সাথে সম্পর্ক, নিজের দেশকে নিরাপদ রেখে তারপরে সম্পর্ক উন্নয়ন করা যেতেই পারে, সেটি নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার বিবেচনায় রাখবেন। এবং ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত সরকার আসবে, সেই সরকারও এই একই ধারা অব্যাহত রাখবে বলে আমরা বিশ্বাস করি। এবং চলমান যে রাজনৈতিক দূরত্ব, বৈরিতা বা দ্বিধাদ্বন্দ্ব আছে, সবগুলোই কেটে যাবে এবং বাংলাদেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।